বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ক্লাসে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞানের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি। অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্পেশাল একটি ক্লাস হতে চলেছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ। বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা তোমাদের পরীক্ষা আগামী 25 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। তাই তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু জিকের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, জেনারেল নলেজে কিন্তু টোটাল মার্কস থাকছে 20, অর্থাৎ একটি হিউজ কিন্তু নাম্বার রয়েছে। এখান থেকে তোমরা চেষ্টা করলে 15 থেকে 16 নম্বর কিন্তু খুব সহজেই তুলতে পারবে। তাই এই জেনারেল নলেজের যে সমস্ত ক্লাস আমরা আলোচনা করব অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? অপশনগুলি রয়েছে পামির মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, ছোটনাগপুর মালভূমি, আরব মালভূমি। তাহলে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ছোটনাগপুর মালভূমিকে। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে, কারণ ভারতের বেশিরভাগ খনিজ এই মালভূমি অঞ্চল থেকে উৎপাদিত হয়। তাই ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়ে থাকে। পরের প্রশ্নটি দেখো, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? এখানে 4টে অপশন রয়েছে: 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947, 15ই আগস্ট 1948। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান কার্যকর হয়। অর্থাৎ ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি এখানে দেখো অপশন বিতে রয়েছে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। এই তারিখে বন্ধুরা ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় কবে? তখন উত্তরটি হবে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। এবং ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি দেখো, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? অপশনগুলি হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে কোন অপশনটি সঠিক হবে? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস, বুধ, শনি, নেপচুন। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, নেপচুন। সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ হল নেপচুন। অপশন ডি এখানে সঠিক উত্তর। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, রানীগঞ্জ কয়লাখনি কোন জেলায় অবস্থিত? রানীগঞ্জ কয়লাখনি কোন জেলায় অবস্থিত? অপশনগুলি রয়েছে বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, পুরুলিয়া জেলা। কোন জেলায় রানীগঞ্জ কয়লাখনি অবস্থিত? প্রথমে নিজেরাই উত্তর করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বর্ধমান জেলায়। রানীগঞ্জ কয়লাখনি বর্ধমান জেলায় অবস্থিত। বর্তমানে বর্ধমান জেলা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই রানীগঞ্জ কয়লাখনি বর্তমানে পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এখানে আমাদের অপশনে শুধু বর্ধমান রয়েছে, তাই এখানে আমরা বর্ধমানটি টিক করব। কিন্তু যদি অপশনে থাকে পশ্চিম বর্ধমান, তাহলে কিন্তু তোমাদের পশ্চিম বর্ধমান অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আমাদের অপশন এ, বর্ধমান হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে।
বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে, 1763 খ্রিস্টাব্দে, 1762 খ্রিস্টাব্দে, 1761 খ্রিস্টাব্দে। তাহলে বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? 1919, 1935, 1947, 1950 সালে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 1935 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয় 1935 সালে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো দেখে নিই কী রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া। কোন জেলায় সজনেখালি অভয়ারণ্য অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় সজনেখালি অভয়ারণ্য অবস্থিত। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারে দেখো একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেক কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি আসে। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? অপশনগুলি রয়েছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে অরুণাচল প্রদেশ। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এর পাশাপাশি এখানে মনে রাখবে অপশন সি সিকিম। এই সিকিম রাজ্য হলো ভারতের সর্বনিম্ন জনবসতিপূর্ণ রাজ্য। ভারতের সর্বনিম্ন জনবসতিপূর্ণ রাজ্য হলো সিকিম এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহার ধর্মপাল নির্মাণ করেছিলেন। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে? সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? অপশনগুলি হলো শনি, ইউরেনাস, শুক্র, বৃহস্পতি। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি শুক্র। সৌরজগতের শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। বাকি যে গ্রহগুলি রয়েছে সমস্ত গ্রহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। এই একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ। তাহলে এখানে কোন উত্তরটি সঠিক হবে? নিজেরাই প্রথমে চেষ্টা করে নাও। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি তাম্রপ্রস্তর যুগ। হরপ্পা সভ্যতা হলো তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। বন্ধুরা আমরা আজকে জিকের যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য। এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা কমন পাবেই, তাই তোমাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এইবারের প্রশ্নটি দেখো, মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি? মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র, বুদ্ধচরিত, ইন্ডিকা, এলাহাবাদ প্রশস্তি। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি ইন্ডিকা হবে সঠিক উত্তর। মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম হলো ইন্ডিকা। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে দেখো পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু, কংসাবতী, নর্মদা, মহানন্দা। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? তোমরা নিজেরাই করার চেষ্টা করো।
বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি নর্মদা। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত। অবশ্যই তোমরা মনে রাখবে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয়? কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। কোন অপশনটি এখানে সঠিক হবে? জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয়? আজকের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয়, তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি তামিলনাড়ু। জাল্লিকাট্টু খেলাটি তামিলনাড়ু জেলায় খুবই জনপ্রিয়। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশনগুলি হলো ক্রোনোমিটার, ফ্যাদোমিটার, গ্যালভানোমিটার, ওডোমিটার। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ফ্যাদোমিটার। সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তা হলো ফ্যাদোমিটার। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। তাহলে কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠন হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম যে রাজ্যটি পুনর্গঠন হয়েছিল, অর্থাৎ ভাষার ভিত্তিতে সর্বপ্রথম গঠিত যে রাজ্য সেটি হলো অন্ধ্রপ্রদেশ। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশনগুলি রয়েছে তাপ্তি, তুঙ্গভদ্রা, নর্মদা, মাহি। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি নর্মদা। মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বা চিনির পাত্র বলা হয়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উত্তরপ্রদেশ। ভারতের মধ্যে উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বা চিনির পাত্র বলা হয়। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? অপশনগুলি হলো কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট। তাহলে কোন হাইকোর্টটি ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট? এই প্রশ্নটির উত্তর প্রথমে নিজেরাই চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কলকাতা হাইকোর্ট। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য জিকের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।